আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিনয়ের জীবন গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। তখন অবন্তী রুমে আসলো। অবন্তী বলল, এই তুমি এখন কি চলে যাবে? আমি বললাম অবন্তী বলল, আচ্ছা সাবধানে যেও, আর যাওয়ার পর আমাকে একটা কল দিও, ওকে? আমি বললাম ওকে। ওইটা কি দেখেন তো। অবন্তী বলল, কোনটা? এ কথা বলে আমি যেই দিকে ইশারা করেছি অবন্তী সেই দিকে তাকালো, আর আমি এই সুযোগে ওর গালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল। অবন্তী বলল, এটা কি করলে? আমি বললাম, কোনটা? অবন্তী বলল, এই যে এক্ষুনি দিলাম। আমি বললাম, আমার বউকে আমি দিয়েছি, আপনার সমস্যা কোথায়? অবন্তী হাসতে শুরু করলো। আমি বললাম, এই রাতে আসবো? অবন্তী বলল, জি না মশাই, আপনি আর এই বাসায় আসবেন না। আবার বিয়ের জন্য প্রিপারেশন নেন, নতুন বউ সেজে আপনাদের বাসায় যাব, তখন পেট ভরে আদর করিয়েন, এর আগে যাতে আপনার চেহারাও না দেখি। আমি বললাম, আমাকে ছাড়া থাকতে পারবে? অবন্তী বলল, না পারার কি আছে, এই তুমি বক বক না করে অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি আব্বু আম্মুকে আবার বলে দিব। আমি বললাম ওকে। অবন্তীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। আজকে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। তারপর অফিসে চলে গেলাম। সারাদিন অফিসে কাজ করলাম। এর মধ্যে বেশ কয়েকবার অবন্তীর সাথে কথা হলো। বিকালবেলা আইমানকে কল দিয়ে আসতে বললাম। ওর সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিলাম। অবন্তীর কথাগুলো বলতে লাগলাম। আইমান বলল, যাক বাবা, বেঁচে গেলাম। জানিস তামিম, আমি কতটা টেনশনে ছিলাম। আমি বললাম, আরে আমিও তো টেনশনে ছিলাম। যে অবন্তী আব্বু আম্মুকে ছাড়া কিছুই বোঝে না, সে কি করে আবার আব্বু আম্মুকে ছাড়া থাকবে? আইমান বললাম, সেটাই। যাই হোক, সবকিছু মিটমাট হয়েছে। আমি বললাম, না রে, আরো বড় একটা পেড়াই ফেলেছে আমাকে। আইমান বলল, আবার কি? আমি বললাম, আমাদের বিয়ের তো কোনো অনুষ্ঠান হয়নি, আবার অনেকে জানেও না, তাই অবন্তী চাইছে বড় করে অনুষ্ঠান করে ওরে আবার নতুন করে বউ সাজিয়ে নিয়ে যেতে। আইমান বলল, ভালো তো, তোরও তো ইচ্ছা ছিল ভালোভাবে বিয়েটা করা। আমি বললাম, ইচ্ছা তো ছিল, কিন্তু এখন টাকা কোথায় পাবো? অনেক টাকার দরকার। আইমান বলল, টাকা তো লাগবেই, টাকা ছাড়া কিছুই হবে না। আমি বললাম, আগামী 1 বছর টাকা জমাতে হবে যদি অনুষ্ঠান করতে চাই। আইমান বলল, আরে না, এটা পসিবল হবে না। তুই কি এই 1 বছর অবন্তীকে ওর বাবার বাসায় রেখে দিবি? এটা কিছুতেই হয় না। আমি বললাম, সেটাই তো ভাবছি। আইমান বলল, তামিম, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বললাম, কি? আইমান বলল, তুই তোর অফিস থেকে লোন নে, তাহলে তোর বেতন থেকে প্রতি মাসে একটা করে পার্সেন্টেজ ওরা রেখে দিবে, এতে করে তোর উপর খুব বেশি প্রেশার পড়বে না। আমি বললাম, জয়েন করেছি অল্প কিছুদিন হলো, এখন কি লোন দিবে? পুরাতন চাকরিজীবী ছাড়া লোন দেয় না। আইমান বললাম, আরে বেডা, তুই লিমার সাথে কথা বল, দেখ না কিছু একটা হয় কিনা। আমি বললাম, দেখি। এরপর আর কিছু কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোফা রুমে গেলাম। আব্বু বসে বসে টিভি দেখতেছে। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা বলল, কি রে, কি অবস্থা, চাকরি কেমন চলছে? আমি বললাম, এই তো ভালোই। বাবা বলল, আমার মেয়ে কেমন আছে? আমি বললাম, ভালো। তোমাদের সাথে কথা হয়নি? বাবা বলল, সব সময় হয়। তুই নাকি ধুমধামে বিয়ে করতে চাস? আমি বললাম, এগুলো কে বললো? লজ্জায় আমার অবস্থা শেষ। বাবা বলল, ঠিকই তো বললাম, তোর নাকি সেই ছোটবেলা থেকে স্বপ্ন ধুমধাম করে বিয়ে করবি, এখন আবার সেই ইচ্ছাটা জেগে উঠেছে। আমি বললাম, ধুর, এখানে বসবোই না। আমি উঠে চলে গেলাম। বাবা বসে বসে হাসতেছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু রান্না করতেছে। আম্মু বলল, কিরে, বাবার কাছ থেকে চলে আসলি কেন? আমি বললাম, আরে ধুর, আব্বু শুধু উল্টাপাল্টা কথা বলে। আম্মু বলল, ঠিকই তো বলছে। আমি বললাম, আম্মু তুমিও বলছো? ধুর। আমি রুমে গেলাম। রুমে এসে বসে রইলাম। চারপাশে যেন অবন্তীর স্মৃতিগুলো ছড়িয়ে আছে। আমি অবন্তীকে কল দিলাম। আমি বললাম, কি করেন? অবন্তী বলল, একজনের কথা ভাবতেছিলাম, আর উনি কল দিল। আমি বললাম, আমিও খুব মিস করছি, প্লিজ চলে আসো, অনুষ্ঠান পরে করব। অবন্তী বলল, জি না সাহেব, সেটা হচ্ছে না। আমি বললাম, আমার উপর বেশি প্রেশার হয়ে যাচ্ছে না? অবন্তী বলল, আমার বরের উপর প্রেশার পড়বে, এতে আপনার সমস্যা কোথায়?
আমি বললাম সত্যি মিস করছি। অবন্তী বলল আমিও করছি। আমি বললাম ওকে রাখি, কল কেটে দিলাম। অবন্তীর কথা ভাবতেছি এমন সময় আম্মু রুমে আসলো, ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। আমি আব্বু আর আম্মু একসাথে খাচ্ছি। এমন সময় আব্বু বলল, জানিস তামিম? আমি ওনার দিকে তাকালাম। বাবা বলল, আমাদের মানে তোর আম্মু আর আমারও অনেক ইচ্ছা ছিল, আমাদের ছোট ছেলের বিয়েটা অনেক সুন্দর হবে, সবাই অনেক আনন্দ করবে। কিন্তু দেখ কেমন বাবা হলাম আমি, সেই ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। আমি বললাম, আব্বু এগুলো কি বলো? টাকা হলে সব করা যাবে, এতে টেনশন করার কোনো দরকার নেই। আব্বুর মন খারাপ দেখে আমি উঠে চলে গেলাম। রাতের বেলা আব্বু আম্মু ঘুমিয়ে গেছে, আমি উঠে বের হয়ে গেলাম। ভাইয়ার কাছে যাব। কয়েকদিন ভাইয়ার কাছে যেতে পারিনি, আমার ভাইটা মন খারাপ করবে। বাইরে চাঁদের আলো ছিল। আমি হেঁটে হেঁটে ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের মাথা বরাবর গিয়ে বসলাম। ভাইয়ার কবরের পাশে কয়েকটা গাঁদা ফুল লাগিয়েছিলাম, সেগুলোতে ফুল ফুটেছে দেখে মনে হচ্ছে ভাইয়া হাসতেছে। ভাইয়া কেমন আছিস? তুই হয়তো ভাবছিস আমি তোকে ভুলে গেছি। আরে ভাই, আমি তোকে ভুলিনি। সময় পাইনি তোর কাছে আসার। তোর কর্তব্যগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেছি, কিন্তু তোর মতো পারছি না, তবুও চেষ্টা করতেছি। ভাইয়া, যেখানেই যাই না কেন তোর অভাবটাই আমি অনুভব করি। তোর স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। ঘুমাতে গেলে তোর সাথে ঘুমানোর কথা মনে পড়ে, খেতে গেলে তোর সাথে ভাগাভাগি করে খাওয়ার কথাগুলো মনে পড়ে, খেলতে গেলে তোর দলের বিরোধিতা করার কথাগুলো মনে পড়ে। আর সব আছে, ভালো একটা চাকরিও পেয়েছি, টাকা এখন নেই, হয়তো ভবিষ্যতে হবে। সবকিছু হয়তো পাবো, কিন্তু তোকে পাবো না। ভাই, আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস। ভাই বিশ্বাস কর, এক সেকেন্ডের জন্য আমি তোকে ভুলিনি। তোর অবন্তীকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো রাখার, পড়ালেখা করানোর। আমি সফল হয়েছি। জানিস ভাইয়া, প্রতি রাতে আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি মাকে সান্ত্বনা দিই না। তুই আবার এটা ভাবিস না আমি স্বার্থপর। আমি আম্মুকে সান্ত্বনা দিই না এই জন্য যে আম্মুকে সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নেই। অবন্তী এখনো তোকে অনেক ভালোবাসে। আমাকে মেনে নিলেও অবন্তীর মনে তুই যে জায়গাটা করে নিয়েছিস, সেটাতে তুই সারা জীবন থাকবি। ভাই, আজকে সব আছে, শুধু তুই নেই। আর একবারের জন্য আমাদের মাঝে ফিরে আয়, দেখে যা ওদের আমি ঠিক মতো রাখতে পারছি কিনা। আর একবার এসে আমার সাথে ঝগড়া করে যা। এইবার আর তোর সাথে মারামারি করব না। তুই শুধু একবার আয়। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, আর কোনো কথাই যাচ্ছে না আমার মুখ দিয়ে। আরো কিছুক্ষণ ওখানে বসে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। 11টার দিকে লিমা আসলো। লিমা বলল, দুলাভাই তামিম নাকি এইটা? আমি বললাম, মনে হয়। লিমা বলল, কি অবস্থা? আমি বললাম, ভালো না রে, বিপদে আছি। লিমা বলল, কেন, আবার কি হয়েছে? এবার তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। অবন্তী আমাকে সবকিছু বলেছে। তুই তো হারামি, কিছুই বলবি না। এবার বল, আবার কি হয়েছে? আমি সবকিছু বললাম। লিমা বলল, ওরে অনেক টাকা লাগবে তো। আমি বললাম, লোনও তো দিবে না, কারণ নতুন জয়েন করেছি। লিমা বললাম, আচ্ছা আমি ম্যানেজারকে বলে দিব, দেখ কিছু হয় কিনা। আমি বললাম, থ্যাঙ্কস দোস্ত। লিমা বলল, একটা শর্ত আছে। আমি বললাম, কিসের শর্ত? আচ্ছা বল শুনি। লিমা বলল, যদি টাকা দেয় তাহলে তোদের বাসর ঘরটা আমি সাজাবো। আমার অনেক দিনের শখ, কিন্তু কেউ আমাকে সাজাতে দেয় না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই আগে ম্যানেজারকে বলে দেখ। লিমা বলল, ওকে। লিমা আমার ডেস্ক থেকে চলে গেল। আমি অবন্তীকে কল দিলাম, কল দিয়ে কথাটা বললাম। অবন্তী শুনেই বলল, হইছে আর ঢং করতে হবে না, টাকা হাতে পেলে তারপর বলবে। এ কথা বলে মোবাইলটা রেখে দিল। লিমা কিছুক্ষণ পর ম্যানেজারের রুম থেকে বের হলো। লিমা বলল, এই তামিম। আমি বললাম, বল। লিমা বলল, আমি ম্যানেজারকে বলে দিয়েছি, দেখ উনি কি বলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। লিমা বলল, ম্যানেজার হয়তো তোকে ডাকবে, যদি জিজ্ঞেস করে টাকা কেন দরকার, তাহলে বলবি যে বাসার কাজ চলতেছে। আমি বললাম, ওকে। লিমা বলল, আর একটা গুড নিউজ আছে। আমি বললাম, কি? লিমা বলল, আজকে ছানি আসবে, আমি ওরে নিয়ে আসার জন্য যাচ্ছি। আমি বললাম, ছানিকে? লিমা বলল, তোর দুলাভাই, আমার হবু বর। আমি বললাম, বাহ, বিয়ের আগে এত প্রেম, বিয়ের পর কি করবি? লিমা বলল, তুই আর অবন্তী যেটা করবি আমরাও সেটা করব। আমি বললাম, আমাকে একটু বলিস তোরা কি কি করস। লিমা বলল, মায়ের খাবি ফাজিল। আচ্ছা আমি গেলাম। আমি বললাম, ওকে, আল্লাহ হাফেজ। লিমা চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। দুপুর শেষ হয়ে বিকাল হয়ে গেল, কিন্তু ম্যানেজারের কোনো খবরই নাই। আমি ভাবতেছি টাকা হয়তো দিবে না। ছুটি হওয়ার প্রায় 20 মিনিট আগে পিয়ন আসলো আমার কাছে। পিয়ন বলল, স্যার আপনাকে ডাকছে। আমি বললাম, কে? পিয়ন বলল, ম্যানেজার স্যার, এখন গিয়ে দেখা করেন।
আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। এক বুক আশা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। আমি বললাম স্যার আসবো? ম্যানেজার বলল মিস্টার তামিম আসুন, ভিতরে আসুন। আমি বললাম থ্যাংক ইউ স্যার। ম্যানেজার বলল বসুন। আমি বসলাম। ম্যানেজার বলল আপনার নাকি টাকার খুব প্রয়োজন। আমি বললাম জি স্যার। ম্যানেজার বলল কত? আমি বললাম 3 লক্ষ হলেই হবে। ম্যানেজার বলল এত টাকা দিয়ে কি করবেন? আমি বললাম স্যার বাসার কাজ চলতেছে। ম্যানেজার বলল কিন্তু মিস্টার তামিম আপনি জয়েন করেছেন যে এখনো 1 মাস হয়নি, আমরা এই মুহূর্তে আপনাকে এত টাকা দিতে পারি না। আমি বললাম কেন স্যার? অন্যান্য কোম্পানিগুলোতে তো যারা কর্মকর্তা তাদেরকে তো লোন দেয় আর মাস শেষে বেতন থেকে কেটে নিয়ে যায়, আমার ক্ষেত্রেও একইটা করিয়েন। ম্যানেজার বলল লোন দেয়, আমরাও দিই, কিন্তু সেটা পুরাতন লোকদেরকে। আপনি যে এই অফিসে সারা জীবন কাজ করবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি বললাম সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমি তো আর এই মুহূর্তে চলে যাচ্ছি না, আর আমার সব কাগজপত্র আপনাদের কাছে, আপনারা ওগুলো না দিলে তো আমি অন্য কোথাও চাকরিও করতে পারবো না। আমি যদি এই অফিস থেকে চলেও যাই তাহলে আপনাদের টাকা শোধ করে তারপরেই যাব। ম্যানেজার বলল সেটা না হয় বুঝলাম, কিন্তু এতগুলো টাকার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। আমি বললাম কি? ম্যানেজার বলল আপনাদের বাড়ির কাগজপত্র, যদি কোনো কারণে আপনি টাকা না দিয়ে চলে যান আমরা আপনার বাড়ি দখল করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব। ম্যানেজার বলল আর আপনার বর্তমান বেতন 25,000 টাকা, আমরা প্রতি মাসে 5,000 টাকা কেটে নিব, বাকি 20,000 টাকা পাবেন। আমি বললাম ওকে স্যার। ম্যানেজার বলল ওকে, কালকে আসার সময় বাড়ির কাগজপত্র নিয়ে আসবেন। আমি বললাম আসি স্যার। সালাম দিয়ে বের হয়ে গেলাম, তারপর বাসায় চলে গেলাম। রাতে বসে বসে ভাবতেছি কি করে আব্বু আম্মুকে কাগজের কথা বলবো। খাওয়ার সময় আব্বুকে বলেই দিলাম দলিলের কথা, বাবা কিছুই বলল না। খাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আব্বু একটা ফাইল নিয়ে আমার রুমে আসলো, আমার হাতে দিয়ে বলল এখানে সবকিছু আছে, আমি জানি তুই খারাপ কিছু করবি না, আমি তোকে আমানত দিলাম। আমি কিছুই বললাম না, ফাইলটা রেখে দিলাম। অবন্তীকে কল দিলাম, কিছুক্ষণ কথা বলে মোবাইল রেখে দিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম, ফাইলটা ওনার হাতে দিয়ে আমি আমার ডেস্কে গিয়ে কাজ শুরু করতে লাগলাম। 11টার দিকে পিয়ন এসে ডেকে নিয়ে যায়, ম্যানেজার নাকি আমাকে ডাকছে। ম্যানেজারের রুমে গেলাম, উনি আমাকে চেক কেটে দিল। আমি তো খুশিতে শেষ। যাই হোক, ম্যানেজারের থেকে 1 ঘন্টার জন্য ছুটি নিলাম, না হলে বিকালবেলা ব্যাংক বন্ধ হয়ে যাবে। আইমানকে কল দিয়ে আসতে বললাম, তারপর আইমান আসলো, ওরে নিয়ে টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে আসলাম। তারপর আবার অফিসে চলে গেলাম, কাজ শেষ করে বাসায় চলে আসলাম। রাতে অবন্তীকে কল দিলাম। অবন্তী বলল বলেন সাহেব, সারাদিন কোনো খবরই ছিল না আপনার, এখন মনে হয়েছে তাই না? আমি বললাম সরি, কাজে ছিলাম তো তাই, তুমিও তো দেওনি। অবন্তী বলল মোবাইলে টাকা ছিল না, তোমারে তো বলছিলাম টাকা পাঠাতে, বাট তুমি তো পাঠাওনি। আমি বললাম সরি, মনে ছিল না। অবন্তী বলল কয়দিন পর দেখা যাবে আমি যে তোমার বউ সেটাও মনে থাকবে না। আমি বললাম সেটা ভুলবো না। আচ্ছা শোনো। অবন্তী বলল বলো। আমি বললাম কালকে বিকালে একটু দেখা করিও, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। অবন্তী বলল কি কথা এখন বলো। আমি বললাম মোবাইলে বলা যাবে না, সরাসরি বলবো। অবন্তী বলল আচ্ছা ঠিক আছে, খাইছো? আমি বললাম না, মাত্র বাসায় আসলাম। তুমি? অবন্তী বলল না, খাবো একটু পর, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। এর মাঝে কয়েকবার অবন্তীকে কল দিলাম, ওরে বললাম শাড়ি পরে আসতে। বিকালবেলা আমাদের কলেজের সামনে আসতে বললাম। আমি কাজ শেষ করে সোজা কলেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর অবন্তী আসলো। আমি বললাম কি ব্যাপার, এত দেরি হলো কেন? অবন্তী বলল এই সরি, আসলে শাড়ি পরতে দেরি হয়ে গেছে। আমি বললাম মানে? অবন্তী বলল তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না, কারো না কারো হেল্প লাগে। আজকে আম্মু বাসায় নেই, মামার বাড়িতে গেছে। একটা কাজিনকে বলেছিলাম আসার জন্য, সে আসতে দেরি করে ফেললো, তাই আমারও দেরি হয়ে গেল। আমি বললাম এত কষ্ট হলে শাড়ি পরার কি দরকার ছিল? অবন্তী বলল না আসলে তো তোমার চেহারার দিকে তাকানো যেত না, বলবে যে একটা রিকোয়েস্ট করছি সেটাও রাখিনি। আমি বললাম আচ্ছা এবার বসো, বলো কি খাবে? অবন্তী বলল আগে বলো তুমি যে এখানে আসছো আব্বু আম্মুকে বলছো? আমি বললাম না, বলার সময় পাইনি, অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। অবন্তী বলল এটা কোনো কথা হলো? আমি বললাম সমস্যা নাই, আমি বাসায় গিয়ে বলে দিব। অবন্তী বলল এবার বলো কি এমন কথা যেটা মোবাইলে বলা যাবে না, সরাসরি বলতে হবে?
আমি বললাম লোন তো পেয়ে গেছি। অবন্তী বলল, বাহ, আগে বলনি কেন? আমি বললাম এখন তো বললাম, এখন কথা হচ্ছে আমি কয়েকদিনের ছুটি নিব। অবন্তী বলল, ছুটি কেন? আমি বললাম, আরে পাগল, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে, তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটা তো ঠিক করতে হবে, না হলে আমি আন্দাজে ছুটি কিভাবে নিব। অবন্তী বলল, তুমি 1 সপ্তাহের জন্য ছুটি নাও। আমি বললাম, এতদিন দিবে না, সর্বোচ্চ দিলে 3 দিন দিবে। অবন্তী বলল, তাহলে তোমার বিয়ে করার দরকার নেই। আমি বললাম, আরে ধুর, এগুলো কি বলো? অবন্তী বলল, ঠিকই তো বললাম। আচ্ছা তুমি কালকে অফিস করো, তারপরে কয়েকদিনের জন্য ছুটি নিও। আমি বললাম, ওকে। শপিং কোন দিন করবে? অবন্তী বলল, শপিং এ যাবো পরশুদিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। অবন্তী বলল, আচ্ছা শোনো, বাসায় কেউ নেই, আমি চলে যাচ্ছি, রাতে মোবাইলে কথা হবে, আর পরশুদিন তো দেখা হচ্ছেই। আমি বললাম, এখন চলে যাবা? অবন্তী বলল, হুম। আমি বললাম, এই যাওয়ার আগে একটা দিয়ে যাও না। অবন্তী বলল, কি? আমি গাল দেখিয়ে দিলাম। অবন্তী বলল, মায়ের খাবা, বিয়ের আগে এগুলো কিচ্ছু হবে না, আমি আসি। অবন্তী চলে যাচ্ছে, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভিতরে ভিতরে হাসতেছি। তারপর আমিও বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে সবকিছু বললাম। আম্মু বলল, তোর বলা লাগবে না, অবন্তী আমাদের সব বলেছে। আমি বললাম, ও তাহলে তো ভালোই। আম্মু বলল, তুই ছুটি বেশি করে নিতে পারিস কিনা দেখিস। আমি বললাম, এটাও বলেছে? আব্বু বলল, বলবে না কেন, ও কি তোর মতো হারামি নাকি? আমি বললাম, আমি হারামি? আম্মু বলল, আমাদের আদরের হারামি। যা বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বললাম, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। আমি বললাম, স্যার আসতে পারি? ম্যানেজার বলল, মিস্টার তামিম আসুন। আমি বললাম, ধন্যবাদ স্যার। ম্যানেজার বলল, কি অবস্থা বলেন? আমি বললাম, এই তো স্যার আছি মোটামুটি। ম্যানেজার বলল, কিছু বলবেন নাকি? আমি বললাম, জি স্যার, একটা কথা বলার ছিল। ম্যানেজার বলল, বলেন। আমি বললাম, স্যার আমার কয়েকদিনের ছুটি লাগবে, আমি দরকার হলে পরের দিনগুলোতে কাজ বাড়িয়ে করে দিব। ম্যানেজার বলল, সেটা নয় বুঝলাম, কিন্তু ছুটি কয়দিনের জন্য চাচ্ছেন? আমি বললাম, স্যার 1 সপ্তাহ। ম্যানেজার বলল, এতদিন কি করবেন? আমি মাথা নিচু করে বললাম, আসলে স্যার আমার বিয়ে। ম্যানেজার বলল, কংগ্রাচুলেশন। আমি বললাম, থ্যাংক ইউ স্যার। ম্যানেজার বলল, তো বিয়ে কখন? আমি বললাম, আপনার ছুটির উপর নির্ভর করবে। ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে, দিলাম। আমি বললাম, ধন্যবাদ স্যার, আপনার আর আপনার পুরো ফ্যামিলির দাওয়াত রইল, অবশ্যই আসবেন। স্যার বিয়ের কার্ড এখনো বানানো হয়নি, তাই দিতে পারিনি, আজকে গিয়েই বানাবো, আর প্রথমটা আপনাকে দিব। ম্যানেজার হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে দিয়েন। আমি বললাম, ওকে স্যার, আমি আসি তাহলে। ম্যানেজার বলল, আজকে কি কাজ করবেন? আমি বললাম, জি স্যার, কালকে থেকে ছুটি কাটাবো। ম্যানেজার বলল, ওকে যান। তারপর বেরিয়ে গেলাম, নিজের ডেস্কে গিয়ে কাজ করলাম। কাজ শেষ করে বাসায় চলে গেলাম, মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বইতেছে। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আইমানকে কল দিয়ে আমাদের বাসায় আসার জন্য বললাম। আব্বু আম্মুকেও রেডিওতে বললাম। অবন্তীকে কল দিলাম। অবন্তী বলল, হ্যালো তামিম, তোমার নাম্বার অফ ছিল কেন? আমি বললাম, রাতে বন্ধ করে ঘুমিয়েছিলাম। তুমি রেডি হইছো? অবন্তী বলল, না হইতেছি। আমি বললাম, আসার সময় আব্বু আম্মুকে নিয়ে আসিও। অবন্তী বলল, আমার কাজিন প্রেমাও আসতে চাইছে। আমি বললাম, ওকে নিয়ে আসো। অবন্তী বলল, কোথায় আসবো? আমি বললাম, গ্র্যান্ডক টাওয়ারের সামনে আসো, আমরা ওখানেই থাকবো। অবন্তী বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ওকে। কল কেটে দিয়ে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তারপরে একটা সিএনজি ডেকে আব্বু আর আম্মুকে পিছনে বসতে দিলাম। আমি আর আইমান সামনে দিয়ে বসলাম। তারপর শপিং মলের সামনে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, অবন্তীর আসার কোনো খবরই নাই। যাই হোক, 30 মিনিট পর ওরা আসলো। বিআই আর বিয়ান একে অপরকে জড়িয়ে ধরলো, কিছুক্ষণ কথাবার্তা বললো। আমারও ইচ্ছা হয়েছিল অবন্তীকে জড়িয়ে ধরি, কিন্তু পাবলিক প্লেসে এগুলো করা যাবে না। যাই হোক, তারপর ভিতরে গেলাম। প্রথমে আব্বু আম্মুর জন্য কেনাকাটা শুরু করলাম। আব্বু আম্মু আর শ্বশুর শাশুড়ির জন্য জিনিসপত্র কিনলাম। তারপর আইমানকে নিতে বললাম, কিন্তু সে নিচ্ছে না। অনেক জোরাজোরি করে একটা পাঞ্জাবি নিলাম, সেম কালারের আমিও একটা নিলাম। প্রেমাকে বলার আগেই কেনাকাটা শুরু করে দিল। আসলে মেয়েদের শখ একটু বেশি, সেটা যদি জামা কাপড়ের উপর হয় তাহলে তো কোনো কথাই নাই। প্রেমাও অনেকগুলো জামা নিল। এরপর আমার সিরিয়াল আসলো। আমার জন্য সবকিছু অবন্তী নিজেই চয়েস করলো। আব্বু আম্মুর জন্য অবন্তী চয়েস করলো। আমি অল্প কিছু নিলাম, কারণ টাকাটা হিসাবের মধ্যে রাখতে হবে, পরে যাতে টানাটানি না হয়। এরপর অবন্তীর পালা আসলো। অবন্তী একটা নীল শাড়ি পছন্দ করলো। আমি বললাম,
বিয়েতে কেউ নীল শাড়ি পরে, বিয়েতে তো লাল শাড়ি পরে। অবন্তী বলল, আমার নীল পছন্দ। আর কোথাও লেখা আছে যে বিয়েতে শুধু লাল পরতে হয়, অন্য কোনো কালারের শাড়ি পরা যাবে না? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই কিনো। অবন্তীর জিনিস কিনতে কিনতে হয়রান হয়ে গেছি। অন্তত 50টা দোকানে গেছি। মেয়েদের যে এত জিনিস লাগে বিয়ে না করলে বুঝতামই না। দীর্ঘ 4 ঘন্টা শেষ করে অবন্তীর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর যে যার মতো বাসায় চলে আসলাম। আগামীকাল মেহমানদের দাওয়াত করতে হবে। পরশুদিন গায়ে হলুদ, আর পরের দিন বিয়ে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরির কারণে ক্লান্ত লাগছিল, তাই শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। পরের দিন ঘুম থেকে উঠে আইমানকে সাথে নিয়ে বিয়ের কার্ড বানাতে গেলাম। তারপর কার্ডগুলো রেডি করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম। আব্বুর হাতে অনেকগুলো কার্ড দিয়ে দিলাম ওনার পরিচিত যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আইমান ডেকোরেশন করার জন্য সব রকম ব্যবস্থা করা শুরু করে দিল। পরের দিন মানে হলুদের দিন, সকাল থেকেই বাসা সাজানো শুরু করে দিল। চারপাশে লাইট ফুল দিয়ে বাসাটা অন্যরকম ভাবে সাজানো হলো। অনেকদিন পর এই বাসায় একটু কোলাহল শুরু হলো। আত্মীয় স্বজনরা এক এক করে আসতে শুরু করলো। আমি আর আইমান বাজারে গেলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম। বিকালবেলা অবন্তীকে কল দিলাম। কিছুক্ষণ পর অবন্তী কল ধরলো। আমি বললাম, ওই কল ধরতে এত দেরি করো কেন? অবন্তী বলল, ধুর বইলই না, বাচ্চা কাচ্চাগুলো পুরো পাগল করে দিচ্ছে, আমার সব জিনিস এলোমেলো করে ফেলছে। আমি বললাম, ও। অবন্তী বলল, এই তামিম। আমি বললাম, বলো। অবন্তী বলল, কি করো? আমি বললাম, এতক্ষণ কাজ করলাম, তাই তোমার খবর নিতে পারিনি, তাই এখন কল দিলাম। অবন্তী বলল, ও আচ্ছা। আমি বললাম, তুমি কি করো? অবন্তী বলল, এই তো পার্লারে যাব, রেডি হচ্ছি। আমি বললাম, আমি আসবো। অবন্তী বলল, তুমি আসবে কেন? আমি বললাম, তোমাকে কিভাবে সাজাই দেখবো, আর সাজালে কেমন লাগে সেটাও দেখবো। অবন্তী বলল, অত দেখতে হবে না, সারা জীবন দেখছো, ভবিষ্যতেও দেখবা, সো টেনশন করার দরকার নেই। আমি বললাম, অবন্তী বলল, আচ্ছা রাখি, পরে কথা বলবো। কলটা কেটে দিল। বিকাল থেকে মেহমান আসতে শুরু করে দিয়েছে। একে একে সবাই আসলো। আইমানও ব্যস্ত। আইমান বলল, কিরে তুই এখানে? আমি বললাম, আচ্ছা তুই আমাদের বন্ধুদের সবাইকে কল দিয়ে দেখতো ওদের কি অবস্থা, কখন আসবে। আইমান বলল, আচ্ছা দিতেছি। লিমা আসবে? আমি বললাম, যা শালা, আমি তো লিমার কথা ভুলেই গিয়েছিলাম, দাঁড়া কল দি, ও না থাকলে আমার বিয়েই হতো না। লিমাকে কল দিলাম। আমি বললাম, হ্যালো লিমা। লিমা বললাম, দোষ বল। আমি বললাম, কিরে তুই আসছিস না? লিমা বলল, আমি এসে কি করব, তোরা সেরে নে, আমি না হয় কালকে আসবো। আমি বললাম, কালকে আসবি মানে? আমি এত কিছু বুঝি না, তুই এক্ষুনি আসবি। লিমা বলল, কিন্তু আমার সাথে তো সানি আছে। আমি বললাম, তো সমস্যা কোথায়, সানিরেও নিয়ে আয়। লিমা বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। আমি বললাম, তাড়াতাড়ি আয়। কল কেটে দিলাম। তারপর আরো কিছু কাজ সেরে নিলাম। সন্ধ্যায় গোসল করে নিলাম। এরপর রেডি হলাম। আইমান আমাকে সাজিয়ে দিল। দুজনে একই পাঞ্জাবি পরলাম। রাত 11টা পর্যন্ত গান বাজনা হলো। আমার বন্ধুরা ফাহাদ, ফারুক, সাদ্দাম সবাই উড়াধুরা নাচলো। ওদের সাথেও আমিও নাচলাম। আসলে নিজের বিয়েতে নিজের নাচার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। কিছুক্ষণ পর লিমা আসলো। আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। লিমা সানির সাথে আমার পরিচয় করিয়ে দেয়। তারপর ওদের ভিতরে যেতে বলি। 11টা পর হলুদের কাজ শুরু হলো। শুরুতেই আব্বু আম্মু দুজনে আসলো। আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে যখন হলুদ মাখাতে যাবে, তখনই দুজনে কাঁদতে শুরু করলো আমাকে জড়িয়ে ধরে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।